জঙ্গি আস্তানার সন্দেহে কুষ্টিয়ার ভেড়ামারায় একটি বাড়িতে চলছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান। অস্ত্র, বোমা ও সুইসাইড ভেস্ট সহ 3 নারী আটক। ঢাকা থেকে যাচ্ছে বোম ডিসপোজাল ইউনিট। কতগুলা মহিলা নিয়ে তালিম টালিম করতো, এখন যে কি করছে না করছে এটা তার আমরা কি করে বলবো। একজন হচ্ছে 90 জেএমবির বর্তমান আমিরের স্ত্রী, আর একজন হচ্ছে 90 জেএমবির বর্তমান সেকেন্ড ইন কমান্ডের স্ত্রী। ঢাকা থেকে বোম ডিসপোজাল টিম আসার পরে বাড়ি সার্চের কাজ শুরু হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ এবং আফজাল হোসেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার 1 বছর আজ। বড় ধরনের নাশকতার সক্ষমতা এখন জঙ্গিদের নেই, দাবি পুলিশের। রাজনৈতিক মদদ বন্ধের তাগিদ নিরাপত্তা বিশেষজ্ঞদের। 10 মাসেও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করতে পারেনি ডিএমপি। হয়রানির শিকার হলে দ্রুত প্রতিকারের আশ্বাস। তথ্যের নিরাপত্তা নিয়ে দ্বিধায় সাধারণ মানুষ। নদীর তলদেশে মাটির গঠনগত বৈচিত্র্যের কারণে পদ্মা সেতুর পিলারের দৈর্ঘ্য নিয়ে জটিলতা। সমস্যার সমাধান হয়েছে, দাবি প্রকল্প পরিচালকের। দ্রুতই শুরু হবে পাইলিং এর কাজ। কর্মব্যস্ত রাজধানীতে ফিরছেন নগরবাসী। ট্রেন ও লঞ্চে যাত্রীদের ভিড়। নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে পেরে স্বস্তি যাত্রীদের। এবং 97 বছরে পা রাখল ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসের উন্নয়নে তকমা লাগলেও শিক্ষার মান নিয়ে প্রশ্ন। সীমাবদ্ধতার পরও এগিয়ে যাওয়ার প্রত্যয়। জঙ্গি আস্তানা সন্দেহে কুষ্টিয়ার ভেড়ামারায় ঘিরে রাখা বাড়িটিতে অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। অস্ত্র, বোমা, সুইসাইডাল ভেস্ট সহ 3 নারীকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজন 90 জেএমবির শীর্ষ নেতা আয়ুব বাচ্চুর স্ত্রী বলে জানিয়েছে পুলিশ। বাড়িটি থেকে এ পর্যন্ত উদ্ধার হয়েছে 2 শিশু। পুলিশ জানায়, জঙ্গিরা অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে গতকাল মধ্যরাতে উপজেলার বামনপাড়া এলাকার একটি বাসা বাড়িতে অবস্থান নেয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। তাদের সাথে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা যোগ দেওয়ার কথা রয়েছে। বাড়িটির আশপাশে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি সুইসাইডাল ভেস্ট, একটি বিদেশি পিস্তল ও বোমা উদ্ধার করা হয়। আটক করা হয় 3 নারীকে। এছাড়া 2 শিশুকে উদ্ধার করা হয়েছে। বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছার পর বোমা নিষ্ক্রিয় করা হবে বলে জানিয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার SM মেহেদি। এটা যদি সত্যিকারের দেশদ্রোহী কাজ হয় তাহলে এটা তো অবশ্যই এটা নিন্দনীয় কাজ। এটা করানোর জন্য চেষ্টা করুক না কেন, এটা ভীষণভাবে আমরা ঘৃণা করি। অভিযানে 3 জন নারীকে জীবন্ত উদ্ধার করা হয় এবং 2টি শিশুকে উদ্ধার করা হয় বাড়ি থেকে। আর এই নারীদের পরিচয় পাওয়া গেছে, একজন হচ্ছে 90 জেএমবির বর্তমান আমিরের স্ত্রী, আর একজন হচ্ছে 90 জেএমবির বর্তমান সেকেন্ড ইন কমান্ডের স্ত্রী। 2টি ভেস্ট, সুইসাইডাল ভেস্ট আছে, আর কিছু এক্সপ্লোসিভ আছে, এক্সপ্লোসিভ ডিভাইস আছে, আর রুমের ভেতরে আরো কিছু এক্সপ্লোসিভ থাকতে পারে। ঢাকা থেকে বোম ডিসপোজাল টিম আসার পরে বাড়ি সার্চের কাজ শুরু হবে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী SM রাশেদ। সবশেষ খবর জানাতে টেলিফোনে কথা বলছি তার সাথে। রাশেদ, অভিযানের সবশেষ খবর আমাদের জানান। কুষ্টিয়ার ভেড়ামারায় 90 জেএমবির যে জঙ্গি আস্তানায় পুলিশ ঘিরে রেখেছে এবং সেখান থেকে 2টি সুইসাইডাল ভেস্ট, একটি বিদেশি পিস্তল এবং কিছু এক্সপ্লোসিভ এবং গান পাউডার উদ্ধার করেছে পুলিশ। আর এছাড়াও এই পুলিশ এই অভিযানকে 2 ভাগে বিভক্ত করেছে। প্রথম পর্যায়ের অভিযান ইতিমধ্যে পুলিশ শেষ করেছে এবং ঢাকা থেকে সকাল 9টায় আমাদের কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মেহেদি সাহেব আমাদেরকে জানান যে সকাল 6টার সময় ঢাকা থেকে বোম ডিসপোজাল টিম রওনা দিয়েছে। বোম ডিসপোজাল টিম আসলে দ্বিতীয় পর্যায়ের অভিযান পুলিশ
শুরু করবে। এছাড়াও আশেপাশে বিভিন্ন স্থানে পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করেছে। এছাড়াও পুলিশ আমাদেরকে জানান যে আসলে তারা যে সময় অভিযান পরিচালনা করেন সেই সময় ওইখানে তারা বাড়িটাকে যখন ঢোকার চেষ্টা করে এবং বাড়ির ভিতর থেকে তাদেরকে কোনোভাবে ঢুকে দিতে চায়নি এবং পরবর্তীতে পুলিশ বাড়িতে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং তারা আত্মহত্যার চেষ্টা চালায়। কিন্তু রাশেদ, আপনি কি ওই যে বাড়িতে অভিযান চলছে সেই বাড়িতে কোনো হতাহতের খবর পেয়েছেন কিনা, বা অভিযানের সময় যে এলাকাগুলোতে 144 ধারা জারি করা হয়ে থাকে বিভিন্ন সময় দেখেছি, এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা আপনি জেনেছেন কিনা? পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে আসলে হতাহতের কোনো ঘটনা ঘটে নাই। তারা দুর্ঘটনা ঘটানোর পূর্বে তাদেরকে গ্রেফতার করতে পুলিশ সক্ষম হয়েছেন, এটা পুলিশ আমাদেরকে জানিয়েছেন। এবং এখন পর্যন্ত 144 ধারা এখনো জেলা প্রশাসন থেকে এখনো জারি করেনি। তবে বিভিন্ন স্পটে পুলিশ অবস্থান নিয়েছে এবং সাধারণ মানুষের চলাচল বাড়ির আশপাশ দিয়ে নিষিদ্ধ করে রেখেছে। কুষ্টিয়ার ভেড়ামারায় একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এস এম রাশেদ। গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার 1 বছর আজ। গত বছরের 1 জুলাই রাতে গুলশান 2-এর এই অভিজাত রেস্তোরাঁয় সশস্ত্র হামলা চালায় 5 জঙ্গি। হলি আর্টিজানে জঙ্গি হামলার খবর ছড়িয়ে পড়লে সারা দেশে গভীর উদ্বেগের সৃষ্টি হয়। সেই রাতে তাৎক্ষণিক অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের ছোড়া গ্রেনেড ও গুলিতে নিহত হন 2 পুলিশ কর্মকর্তা। এছাড়া 9 জন ইতালিয়ান, 7 জন জাপানি, 1 জন ভারতীয় নাগরিক, বাংলাদেশের ইশরাত আখন, অবিন্তা কবির, ফারাজ আয়াজ হোসেন সহ মোট 22 জনকে হত্যা করে জঙ্গিরা। সারা রাত উদ্বেগ উৎকণ্ঠার পর পরদিন সকাল 7:40 যৌথ বাহিনী অভিযান চালায় সেখানে। অভিযানে নিহত হয় 5 জঙ্গি। অবসান ঘটে প্রায় 11 ঘন্টার শ্বাসরুদ্ধকর পরিস্থিতির। পাঞ্জাবি পরা একজন লোককে, তার গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট পরা আছে এবং হেলমেট পরা আছে। সকাল থেকে গুলশানের হলি আর্টিজান বেকারিতে শ্রদ্ধা জানাতে আসছেন বিশিষ্টজনরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ওমর ফারুক। বিস্তারিত জানাতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ওমর। কাজল, আপনি জানেন যে গত বছরের এদিনে ইফতারের পর 90 জেএমবির একটি দল এই হলি আর্টিজান বেকারিতে যে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিল, তারপর 1 বছর পেরিয়ে গেছে এবং সেই নৃশংস হত্যাযজ্ঞে যারা প্রাণ হারিয়েছেন তাদের বিশেষ করে বিদেশিদের মধ্যে জাপানের বেশ কয়েকজন নাগরিক এবং ছিলেন ইতালির বেশ কয়েকজন নাগরিক। তো তাদের পক্ষ থেকে আজ সকাল 7টার দিকে প্রথমেই যারা শ্রদ্ধা জানিয়েছেন সেদিনের সেই নিহত ব্যক্তিদের প্রতি, তাদের মধ্যে ছিলেন জাপানের রাষ্ট্রদূত, তিনি সকাল 7টার সময় এসেছেন এবং তার সাথে ছিলেন জাইকার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর। তারা এখানে শ্রদ্ধা জানিয়ে গেছেন এবং এর পাশাপাশি আমরা যেটা জানতে পেরেছি সকাল 10:30টার দিকে ইতালির রাষ্ট্রদূত এবং তাদের একটি প্রতিনিধি দল এখানে শ্রদ্ধা নিবেদন করবেন এবং সকাল 10টা থেকে 2টো পর্যন্ত আরো যদি কোনো সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক এখানে শ্রদ্ধা নিবেদন করতে চান তারাও সেখানে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন। আমরা যতদূর জানতে পেরেছি যে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল এখানে 11টার দিকে এখানে শ্রদ্ধা নিবেদন করবে। সব মিলিয়ে এখানে যেই পরিস্থিতি দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনি দেখতেই পাচ্ছেন যে আমরা হলি আর্টিজানে যাওয়ার যেই রাস্তাটি আছে, মূল রাস্তা, সেই রাস্তার একদম প্রবেশ মুখে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে কয়েকশো গজ ভেতরে হচ্ছে ওই লেক ভিউ ক্লিনিকের সাইনবোর্ডটি দেখা যাচ্ছে, তার বাঁ পাশেই হচ্ছে হলি আর্টিজান বেকারির ভেতরে আমরা যতদূর জানতে পেরেছি সেটি হচ্ছে যে পুলিশের পক্ষ থেকে সেখানে শ্রদ্ধা নিবেদনের জন্য একটি ব্যানার লাগানো হয়েছে এবং সেই ব্যানার লাগানো হলেও সেখানে আসলে গণমাধ্যমের কর্মীদেরকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং আমরা মূলত এখান থেকেই কভার করছি। এখানে যারা আসছেন এবং গাড়িতে করে যাওয়া এবং আসার ছবি ছাড়া আসলে গণমাধ্যমের কর্মীরা এখনো পর্যন্ত আর কোনো ছবি তারা পাননি। আমরা পুলিশের কাছে জানতে চেয়েছিলাম যে এই ধরনের কড়াকড়ি আরোপের কারণ কি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে বিদেশি যেই দুটি
দেশের কথা বললাম, তাদের দূতাবাসের পক্ষ থেকে এখানে পুলিশের কাছে অনুরোধ করা হয়েছে যে তারা এখানে শ্রদ্ধা নিবেদন করতে চান, এবং তবে তারা চান না যে এটি গণমাধ্যমের কর্মীরা সেই বিষয়টি কভার করুক। এই কড়াকড়ি আরোপের পাশাপাশি পুরো যেই ডিপ্লোম্যাটিক এলাকা রয়েছে, সেই ডিপ্লোম্যাটিক এলাকায় আমরা দেখতে পেয়েছি যে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের সাথেই রয়েছেন এই কূটনৈতিক যে জোন, সেই জোনের ডিসি জসিমউদ্দিন। আমরা তার সাথে কথা বলছি। আমরা দেখতে পাচ্ছি যে আজকে বেশ নিরাপত্তামূলক ব্যাপক আয়োজন করা হয়েছে এবং বেশ কড়াকড়ি করা হয়েছে। এর কারণটা আসলে কি? আসলে জানেন তো যে বিশেষ করে বিদেশি এমবাসি যারা আসবেন, ওনাদের পক্ষ থেকে রিকোয়েস্ট হচ্ছে যাতে খুব একটা প্রচার না হয়। তো ওনারা একটু আগে জাপান এবং জায়গার প্রতিনিধি ওনারা ফুল দিয়ে গেছেন, আমি নিজের সাথে ছিলাম। তো ওনারা কিন্তু কোনো ছবি ওনাদেরও নেন নাই। তো ওনারা এই বিষয়টা এমবাসির সাথে আমাদের দ্বিপক্ষীয় মিটিংয়ে বিভিন্নভাবে রিকোয়েস্ট করছেন, সকালে আমাকে বলেছেন। একইভাবে ইতালিয়ানরা আসবেন 10:30 থেকে 11টার মধ্যে, ওনারাও রিকোয়েস্ট হচ্ছে যে এখানে ছবিটা না হয়, তারা প্রচার চায় না। সেখানে একজন যিনি ভিকটিম ছিল, ওনার হাজবেন্ড নিজেও আছেন। তো বিষয়টা ওনাদের জন্য যেহেতু টাচি, ওনারা একটু চান যে যাতে একটু ফলাওটা না হয়। আর নিরাপত্তার যে বিষয়, অ্যাজ ইউজুয়াল ধরেন আজকে রোডগুলোতে একটু চেকিংটা করা হচ্ছে, গুলশান ডিভিশন আমরা ব্যবস্থা নিচ্ছি, সবাই মিলে আমরা একটু নিরাপত্তার মধ্যে নিয়ে আসছি। আপনি কি সাধারণ মানুষ যদি কেউ এখানে শ্রদ্ধা জানাতে আসতে চান, তারা কি ঢোকার অনুমতি পাবেন? শ্রদ্ধা তো জানাইতেই পারে। তো এখানে এসে আমরা একটু চেক করব ফুলটা কেমন বা ব্যাগ ট্যাগ থাকলে চেক করার পরে শ্রদ্ধা জানাতে পারবেন। যেটা প্রেস রিলিজও দেখেছেন 11 থেকে 2টা পর্যন্ত উন্মুক্ত করে দেওয়া হবে, সে পর্যন্ত সবাই দিতে পারবে। জনাব জসিমউদ্দিন, আপনাকে ধন্যবাদ। কাজল, আপনি শুনছিলেন যে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এখানে 11টা থেকে 2টো পর্যন্ত উন্মুক্ত রাখা হয়েছে, তবে এখানে নিরাপত্তার যেই বিষয়টি রয়েছে, কড়াকড়ি বিষয়টি, সেটি বলবতী থাকবে। এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। দর্শক, হলি আর্টিজানের বেকারিতে শ্রদ্ধা নিবেদন করছেন বিশিষ্টজনেরা, সেখান থেকেই সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ওমর ফারুক। হলি আর্টিজান হামলার পর জঙ্গিবাদের নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী সফল হয়েছে দাবি করে পুলিশ বলছে বড় ধরনের নাশকতা চালানোর সক্ষমতা এখন জঙ্গিদের নেই। তবে জঙ্গিবাদ পুরোপুরি নির্মূলের জন্য সামাজিক সচেতনতা প্রত্যাশা করছেন তারা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন পেছনের রাজনৈতিক মদদ বন্ধ করতে না পারলে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ সম্ভব নয়। হলি আর্টিজান হামলার 1 বছরকে কেন্দ্র করে খান মোহাম্মদ রুমেলের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। 1999 সালে কবি শামসুর রহমানকে হত্যা চেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশে জঙ্গি হামলার শুরু। এরপর একে একে যশোরে উদীচীর অনুষ্ঠানে বোমা হামলা, রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে হামলা, দেশের 63 জেলায় একযোগে বোমা হামলা সহ ছোট বড় নানা হামলার মধ্য দিয়ে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করেছে জঙ্গি সংগঠনগুলো। কিন্তু নৃশংসতা ও ব্যাপকতা বিবেচনায় সবচেয়ে বড় হামলা হিসেবে ধরা হয় গুলশান হলি আর্টিজান হামলাকে। আমেরিকার যেমন টুইন টাওয়ার হামলাটা খুব গুরুত্বপূর্ণ ছিল, আমাদের দেশে হলি আর্টিজান হামলাটাকেও একইভাবে আমরা গুরুত্ব দিয়ে থাকি। হলি আর্টিজান আক্রমণের পর দেশে জঙ্গি তৎপরতা ও জঙ্গিবাদ মোকাবেলায় এসেছে নতুন মোড়। যদিও সরকার অস্বীকার করছে, তারপরেও গুলশান ঘটনার পর থেকেই দেশীয় জঙ্গি সংগঠনগুলোর আইএস কিংবা আল কায়েদার সম্পৃক্ততার কথা আলোচনায় এসেছে জোরালোভাবে। গুলশান হামলার পর গেল 1 বছরে 19টি জঙ্গি বিরোধী অভিযানে মারা গেছে 70 জঙ্গি, গ্রেফতারও হয়েছে অনেকেই। অভিযানের সময় জঙ্গিদের ছোড়া বোমায় মারা গেছেন আইন শৃঙ্খলা বাহিনীর 3 সদস্য ও 1 ফায়ার সার্ভিস কর্মী। আহত হয়েছেন অনেকেই। এই প্রেক্ষাপটে প্রশ্ন ছিল জঙ্গি দমনে কতটা সক্ষম আইন শৃঙ্খলা বাহিনী। হলি আর্টিজানের এই মর্মান্তিক দুর্ঘটনার পরে আমাদের নিরাপত্তা ব্যবস্থাতে পরিবর্তন এনেছি। ইন্টেলিজেন্স বেস আমরা যে অভিযানগুলো করেছি, প্রিভেন্টিভ ব্যবস্থা গ্রহণ এবং অপরাধের ডিটেকশনে যে পরিবর্তন এসছে, এটা আমি মনে করি বাংলাদেশ ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। আমি মনে করি যে এই জঙ্গি সন্ত্রাসীদের সক্ষমতা অত্যন্ত ক্ষয়িষ্ণু হয়েছে, অত্যন্ত নিয়ন্ত্রিত হয়েছে। পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান সকলকেই এই জঙ্গিবাদের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন জঙ্গি বিরোধী অভিযান চলমান রাখতে হবে, সেই সঙ্গে বন্ধ করতে হবে জঙ্গিদের পেছনের রাজনৈতিক মদদ। জঙ্গিবাদের নিজস্ব একটা আদর্শ আছে এবং সেই আদর্শের পিছনে রাজনৈতিক শক্তি কাজ করছে। সেই রাজনীতিকে আপনি বাতিল না করতে পারছেন ততদিন পর্যন্ত এই জঙ্গি তৎপরতা চলতে থাকবে। প্রস্তুতি পর্বেই জঙ্গিদের গ্রেফতার কিংবা দমন করতে পারায় আইন শৃঙ্খলা বাহিনীকে অভিনন্দন জানিয়ে তিনি বলছেন এখন উদ্যোগ নিতে হবে জঙ্গিদের পেছনের অর্থের উৎস বন্ধ করার দিকে। সংশ্লিষ্টরা বলছেন সারা বিশ্বে এখন নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে উগ্রবাদ, আর এর রেশ কিছুটা পড়েছে বাংলাদেশেও। আর তাই পরামর্শ, দীর্ঘমেয়াদে জঙ্গিবাদ মোকাবেলা করতে হলে আইনি প্রক্রিয়ার পাশাপাশি সম্পৃক্ত করতে হবে সাধারণ মানুষকেও।
খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। হলিয়াটিজানে জঙ্গি হামলায় শহীদ হন পুলিশের 2 কর্মকর্তা। তাদের মধ্যে একজন সহকারী পুলিশ কমিশনার রবিউল ইসলাম। মৃত্যুর পর পরিবারের তার শূন্যতা থাকলেও দেশের জন্য তার এই আত্মত্যাগ গর্ব ভরে স্মরণ করেন তারা। মানিকগঞ্জ প্রতিনিধি ইউসুফ আলীর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত বছরের 1 জুলাই সন্ধ্যায় হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসীদের হামলার খবর পেয়ে অন্য পুলিশ কর্মকর্তাদের সঙ্গে পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলামও ছুটে যান। দায়িত্বরত অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে আহত হন তিনি। সেই খবর পেয়ে সাভার থেকে রওনা দেন তার পরিবারের সদস্যরা। পরিবারের অন্যদের সঙ্গে ছিলেন রবিউলের 7 বছরের ছেলে সাজিদুল করিম সামি ও অন্তঃসত্ত্বা স্ত্রী। কিন্তু মাঝপথেই তাদের কাছে আসে রবিউলের মৃত্যুর খবর। রবিউলের মৃত্যুর পর স্ত্রী সালমা ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেন। তার মুখ দেখে যেতে পারেননি রবিউল, কিন্তু সেই দুঃখ নেই তার, বরং দেশের জন্য স্বামী শহীদ হওয়ায় গর্ববোধ করেন সালমা। তোকে ফেরত দিতে পারবে না, সেটা সম্ভব নয়, তবুও শুকরিয়া আদায় করি। তো এই কথা ভেবেই যে আমি একজন শহীদের স্ত্রী, সেই হিসাবে আমি গর্ববোধ করি। ও সবার জন্য অনেক কিছু করতে চাইতো, এই ক্ষেত্রে সরকার এবং যথাযথ প্রশাসন একটু সুদৃষ্টি দিত, তাহলে ওর প্রতিষ্ঠানটা দাঁড়িয়ে যেত। জবের ব্যাপারে প্রশাসন থেকে বলে দেওয়া হয়েছিল, তো সেক্ষেত্রে সেপ্টেম্বর অক্টোবরের দিকে হওয়ার কথা ছিল, সেটা এখন পর্যন্ত কার্যকর হয়নি। পুলিশে চাকরির পাশাপাশি মানিকগঞ্জের কাঠি গ্রামে প্রতিবন্ধী শিশুদের একটি স্কুল গড়ে তুলেছিলেন রবিউল। স্কুলটি চালিয়ে নিতে সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন পরিবারের সদস্যরা। সে শাহাদাত বরণ করে সে যে মানুষকে ভালোবেসে গেছে, গরিব দুঃখীদের পেছনে তার যে পরিকল্পনা ছিল, তার যে উদ্দেশ্য ছিল, আজ বুঝতেছি মানুষ ভালোবাসলে সে শিক্ষা দিয়ে গেছে। আমাকে হচ্ছে যে পরিবারের একমাত্র ব্যক্তি হিসেবে আমাকে আসলে সবাইকে সান্ত্বনা দিতে হবে। তো ভাবি যদি একটা জব হতো, তাহলে কর্মক্ষেত্রে প্রবেশ করলে দেখা যেত যে ভাবির এই স্মৃতিগুলো থেকে বেড়ে আসা সম্ভব হতো, আর আত্মনির্ভরশীল হওয়ার ক্ষেত্রে পথটা সুগম। রবিউল ইসলামের মৃত্যুর পর তার স্ত্রীকে চাকরি দেওয়ার কথা থাকলেও তা এখনো পাননি তিনি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও স্বজনরা। সময় সংবাদ, মানিকগঞ্জ। 10 মাস পেরিয়ে গেলেও ডিএমপির ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ এখনো সম্পন্ন হয়নি। অন্যদিকে যারা তথ্য দিয়েছেন তারা বলছেন ব্যক্তিগত তথ্য পুলিশের কাছে দেয়া কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন রয়েছে। অপরাধ বিশ্লেষকরা বলছেন সাধারণ মানুষের কাছে পুলিশের ভাবমূর্তি অনেকটাই প্রশ্নবিদ্ধ। তাই তথ্য সরবরাহের কারণে যদি কোনো নাগরিক হয়রানির শিকার হন, তবে দ্রুত প্রতিকার পাওয়ার সুযোগ থাকা প্রয়োজন। সেলিয়া সুলতানার রিপোর্ট। হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর রাজধানীতে যে কয়টি জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়েছে তার মধ্যে মিরপুরে পাওয়া গেছে সবচেয়ে বেশি। কিন্তু নানা কারণে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের ক্ষেত্রে মিরপুর এলাকাটি আছে সবচেয়ে পিছিয়ে। এখানে বিতরণ করা ফর্মের 70,000-এর বেশি এখনো সংগ্রহের বাইরে। আমাদের বাসায় 8 জন থাকি, 3 জনের নাম হ্যাঁ, এর বেশি নাই। সমস্যা হবে পরে যদি কোনো তদন্ত আসে, বলবে যে আপনার সদস্য 4 জন, কেন 3 জনের নাম। গত বছরের 16 সেপ্টেম্বর থেকে রাজধানীতে ভাড়াটিয়াদের তথ্য নিতে ঢাকার 8 বিভাগে 20,15,374টি ফর্ম বিতরণ করা হয়। এর মধ্যে জমা পড়েছে 18 লাখের বেশি। অন্যদিকে পুলিশের কাছে ব্যক্তিগত তথ্য দেয়া কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের। যেহেতু আমাকে বাধ্য হইলে ইনফরমেশনটা দিবে, এখন পুলিশ এটা কেউ কোথায় নিবে না নিবে সেটা আমার জানার। এটা কি থানাতে সিকিউর আছে না এই ইনফরমেশনগুলো অন্য কেউ অন্যভাবে ইউজ করছে কি না জিজ্ঞেস করিনি আমরা। ডিএমপির উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান জানান, নাগরিকদের কাছ থেকে পাওয়া তথ্য পুলিশের ডাটাবেজে সংরক্ষণের কাজ প্রায় শেষ। তবে নাগরিকদের ব্যক্তিগত তথ্য দিয়ে কেউ যেন হয়রানির শিকার না হন তার দিকেও লক্ষ্য রাখা হবে বলে জানান তিনি। সমাজে কিন্তু খুব মুষ্টিমেয় বা গুটি কয়েক ব্যক্তি অপরাধের সঙ্গে জড়িত থাকে। তথ্যের যে নিরাপত্তাগুলো, এগুলো অবশ্যই আমরা খুব গোপনীয়তার সাথেই রক্ষা করছি, যাতে অন্য কেউ এই তথ্যের কোনো এন্ট্রি না পায় বা তার এই তথ্যটি না দেখতে পারে বা কেউ শেয়ার না করতে পারে। সে বিষয়ে আমাদের একটি সুনির্দিষ্ট গাইডলাইন রয়েছে। এদিকে কোনো নাগরিক হয়রানির শিকার হলে দ্রুত প্রতিকারের ব্যবস্থা থাকা জরুরি বলে মনে করেন এই বিশ্লেষক। ডেটাবেসটা অতি অবশ্যই যারা সন্ত্রাস এবং সন্ত্রাসের সাথে জড়িত তাদের, কিন্তু এটাতে কোনো নাগরিকের হয়রানির জন্য না হয়। গোপনীয় তথ্য নিয়ে কেউ যেন কোনোভাবে আপনাকে ফাঁদে ফেলতে না পারে। নাগরিক অধিকার ক্ষুণ্ণ হলেই নিম্ন আদালতে, উচ্চ আদালতে রিট করার ব্যবস্থা তো আছেই। তো মুশকিলটা সেখানে না, মুশকিলটা হচ্ছে যে এখানে আপনি আদালতের দ্বারস্থ হতে গেলে আপনাকে যে প্রক্রিয়াটা সেটা খুব বিলম্বিত। একই সাথে নাগরিকদের ব্যক্তিগত তথ্য গোপন রাখার অধিকার ঠিক রেখে সরকারের পক্ষ থেকে সার্বিক একটি ডেটাবেস করার উদ্যোগ নেওয়া হলে অনেক বেশি ফলপ্রসূ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।
ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছেন কর্মব্যস্ত মানুষ। সকালে নৌপথ ও রেলপথে যাত্রীদের ভিড় ছিল বেশি। প্রিয়জনদের সাথে ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে রেলপথে ফিরতে শুরু করেছেন নগরবাসী। সকালে দেশের নানা অঞ্চল থেকে ছেড়া ট্রেনগুলো কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছে। এদিকে ভোরের আলো ফোটার আগেই বরিশাল, পটুয়াখালী সহ দেশের দক্ষিণাঞ্চলে 17টি জেলার যাত্রীদের নিয়ে সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়তে থাকে লঞ্চগুলো। অনেকটা নিরাপদেই গ্রামের স্বজনদের সাথে ছুটি কাটিয়ে নগরীতে ফিরছেন রাজধানীবাসী। তবে যাত্রীদের অভিযোগ, লঞ্চ অতিরিক্ত যাত্রী নেওয়া নিষেধ থাকলেও তা মানেননি লঞ্চ মালিক কর্তৃপক্ষ। অনেক চাপ ছিল, তবে তার ভিতরে একটা আনন্দ আছে, অন্যরকম একটা অনুভূতি থাকে। ভালো লাগতেছে, এখন স্কুল খুলবে। মজা তো হয়েছে, কেমন মজা হয়েছে, কষ্ট হয়েছে। অনেক লোক হয়েছে, অতিরিক্ত যাত্রী বহন করছে লঞ্চে। ঢাকায় ফেরা মানুষের খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার বেলায়েত হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হ্যাঁ, আপনি জানেন যে এই মুহূর্তে আমি অবস্থান করছি কমলাপুর রেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। তো এখানে একটু আগে এসে দাঁড়িয়েছেন জামালপুর থেকে আসা যমুনা এক্সপ্রেস। আমি আপনাকে জানিয়ে রাখি যে 10 মিনিট আগে যখন ট্রেনটি এসে এখানে দাঁড়ায় তখন কিন্তু প্রচুর পরিমাণ মানুষ এই ট্রেন থেকে নেমেছে। এখন হয়তো একটু এই কমলাপুর রেল স্টেশনে একটু খালি আছে, কিন্তু কিছুক্ষণ আগেও আমরা দেখেছি কিন্তু মানুষের যে স্রোত দেখেছি। আর আপনাকে জানিয়ে রাখি যে এর আগে অর্থাৎ জামালপুর থেকে এই যমুনা এক্সপ্রেসটি আসারও কিছুক্ষণ আগে এখানে চট্টগ্রাম থেকে কর্ণফুলী এক্সপ্রেস নামক একটি ট্রেন এসেছে। সেখানেও কিন্তু আমরা দেখেছি মোটামুটি অনেক যাত্রী এসেছেন। এখানে আপনাকে জানিয়ে রাখতে চাই যে ঢাকামুখী যে মানুষের স্রোত, সেই স্রোতের অর্ধেকটা কিন্তু শেষ হয়ে যায় বিমানবন্দর রেল স্টেশনে এসেই। আমরা জানি যে ওইখানে বিমানবন্দর রেল স্টেশনে বেশ কিছু মানুষ নেমে যায় এবং তারও আগে টঙ্গী রেল স্টেশনে অনেকে নেমে যায় এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশনে এসে যদি ট্রেন থামে তখনও কিন্তু বেশ কিছু মানুষ নেমে যায়। এরপরে আমরা জানি যে তেজগাঁও রেল স্টেশন রয়েছে, বনানী রেল স্টেশন রয়েছে, সেখানে অনেক ট্রেন থামে না, আবার অনেক ট্রেন থামে। তো যেই সব ট্রেন সেখানে দাঁড়ায় সেই রেল স্টেশনগুলোতেও কিন্তু মানুষ, প্রচুর পরিমাণ মানুষ নেমে যায়। আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকে আগামীকাল পুরোদমে এই রাজধানীতে কর্মব্যস্ততা শুরু হবে এবং সেই কর্মব্যস্ততা শুরুর জন্যই আজকে কিন্তু মোটামুটি বলা যায় ঈদের ছুটির শেষ দিনে মানুষ, এই ঢাকামুখী মানুষের কিন্তু জনস্রোত বেড়ে গিয়েছে গত 3-4 দিন থেকে। তো এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ। কাজল। দর্শক, ঢাকা ফেরার মানুষদের খবর জানাচ্ছিলেন সহকর্মী বেলায়েত হোসেন। এতক্ষণ ছিলাম কমলাপুর রেল স্টেশনে। সকালের সময় আরো থাকছে, পরিকল্পিতভাবে গড়ে ওঠেনি সিলেট নগরীর সড়কগুলো। পাল্লা দিয়ে বাড়ছে উঁচু ভবন, সব রাস্তায় প্রশস্ত করা হবে, আশ্বাস মেয়রের। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত উইমেন অ্যান্ড প্রাইম মিনিস্টার্স বইয়ে বিশ্বের প্রভাবশালী 18 নারী নেতার মধ্যে স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বইয়ের লেখক যুক্তরাষ্ট্রের মানবাধিকার কর্মী রিচার্ড ও ব্রিয়েন। মঙ্গলবার ওয়াশিংটন ডিসির উমেন্স ন্যাশনাল ডেমোক্রেটিক ক্লাবের আয়োজনে বইটির প্রকাশনা উৎসব হয়। এতে বাংলাদেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একনিষ্ঠতা ও কঠোর পরিশ্রমের প্রশংসা করা হয়। সেই সঙ্গে 3 বারের প্রধানমন্ত্রী হিসেবে ঐতিহাসিক বিভিন্ন অর্জন নিয়ে শেখ হাসিনাকে নিয়ে 3 পৃষ্ঠার বর্ণনা রয়েছে লেখকের। পদ্মা সেতু নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ থাকছে কাজের গতি নিয়ে রিপোর্ট। নদীর তলদেশে মাটির গঠনগত বৈচিত্র্যের কারণে পদ্মা সেতুর পিলারের দৈর্ঘ্য কত হবে তা নির্ধারণ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। ফলে বামা প্রান্তে পুরো দমে পাইলিং এর কাজ শুরু করা যাচ্ছে না। তবে প্রকল্প পরিচালক বলছেন, সম্প্রতি দেশি বিদেশি পরামর্শকরা এই সমস্যার সমাধান করতে পেরেছেন। শীঘ্রই নদীর 2 প্রান্তে একসাথে পুরো দমে পাইলিং এর কাজ শুরু হবে। এছাড়া বিশ্বের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন একটি হ্যামার যোগ হওয়ায় কাজের গতি আসবে বলে আশাবাদী তারা। প্রকল্প এলাকা ঘুরে এসে রিপোর্ট করছেন এহসান জুয়েল, ছবি তুলেছেন সাইফুল ইসলাম।
পদ্মা সেতুর কাজ চলছে। সেতুর অন্য প্রকল্পগুলোর কাজ যখন সময়ের সাথে পাল্লা দিয়ে প্রায় শেষের দিকে, সেখানে নদীর স্রোত এবং তলদেশে মাটির স্তরের গঠন সহ নানা প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে চলেছে মূল সেতুর পাইলিংয়ের কাজ। 6.15 কিলোমিটার দীর্ঘ সেতুতে পিলার থাকবে 42টি। এক একটি পিলারের প্রাথমিক দৈর্ঘ্য ধরা হয় প্রায় 120 মিটার। তবে শুরু থেকেই নদীর মাওয়া প্রান্তে মাটির তলদেশের গঠন বৈচিত্র্যের কারণে দৈর্ঘ্য নিয়ে জটিলতা দেখা দেয়। এই প্রান্তে 6 ও 7 নম্বর পিলারের কাজ ধরা হলেও পরে তা অর্ধসমাপ্ত রেখে কাজ সরিয়ে নেওয়া হয় জাজিরা প্রান্তে। এখানে 36 থেকে 42 নম্বর পিলার পর্যন্ত কাজ চলছে পুরোদমে। মাওয়া প্রান্তে 1 নম্বর এবং 6 থেকে 12 নম্বর পিলারের দৈর্ঘ্য কত হবে তা এখন পর্যন্ত নির্ধারণ করা যায়নি। ফলে অন্য পিলারগুলোতে কাজ ধরা হলেও বন্ধ আছে এই কয়টি পিলারের কাজ। তবে সম্প্রতি সমস্যার সমাধান হয়েছে বলে জানালেন প্রকল্প পরিচালক। আমাদের ল্যাঙ্ক ভেরি করবে, যেটা ডিজাইনার দিচ্ছে এর থেকে কোথাও বাড়তেছে কোথাও সমান থাকতেছে। স্যাম্পল টেস্টের পরে এখন অ্যাকচুয়াল টেস্ট হয়েছে। অ্যাকচুয়াল টেস্ট করে আমরা ধরেন যেগুলো সম্ভব হয়েছে সেগুলো আমরা দিয়ে দিচ্ছি। নদীর ওই পারে জাজির পাশে সবগুলো দিয়ে দিচ্ছি। এই পারে আমরা দিতে পারি নাই। ওখানে একবার টেস্ট করছি, হয়ে গেছে, বাট এখানে একবার টেস্টও হয়নি সয়েলের ভিন্নতার জন্য। তো এখানে আমরা সক্ষম হয়েছি। পদ্মায় যোগ হয়েছে বিশ্বের সর্বোচ্চ 3000 কিলোজৌল ক্ষমতা সম্পন্ন নতুন একটি হ্যামার। জার্মানিতে তৈরি এই হ্যামার প্রায় 1.5 মাস সমুদ্র পাড়ি দিয়ে জুন মাসে মাওয়া এসে পৌঁছে। এটিকে এখন জাজিরা প্রান্তে পাইলিংয়ের কাজে ব্যবহার করা হবে। আগের দুটি হ্যামার এখন তাই ব্যবহার করা হবে মাওয়া প্রান্তে। সবকিছু মিলে পুরো নদী জুড়েই পাইলিংয়ের কাজে গতি আসার ব্যাপারে আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা। এটা তো 100 বছরের প্রজেক্ট, কেউ তো আর 100% শিওর নয়, কোনো বিশেষজ্ঞই মতামত দিবে না। আর আমাদের টেস্ট যাওয়া মানে আমার 3 মাস 4 মাস পিছায় যাওয়া। এখন আমরা মোটামুটি একটা পর্যায়ে চলে আসছি। এখন পর্যন্ত মূল সেতুর কাজ 52% হওয়ার কথা থাকলেও শেষ হয়েছে 44%। মাওয়া প্রান্তে যখন পাইলিং এর সমস্যা, সেখানে পুরো পদ্মা সেতু প্রকল্পে এখন পর্যন্ত সর্বোচ্চ কাজ হয়েছে এই জাজিরা প্রান্তের 37 নম্বর পিলারটিতে। আমরা এখন দাঁড়িয়ে আছি পিলারটির একেবারে চূড়ায়। একই সময় সামনের দিকে পুরো প্রস্তুত করে নেওয়া হচ্ছে 38 নম্বর পিলারটিকে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন কয়েক দফা পেছানো হলেও চলতি মাসের মধ্যে সম্ভব হবে এ দুটি পিলারের মধ্যে পদ্মা সেতুর প্রথম স্প্যানটি বসিয়ে দেয়া। এহসান জুয়েল, সময় সংবাদ, শরীয়তপুর। 97 বছরে পা রাখল ঢাকা বিশ্ববিদ্যালয়। দীর্ঘ পথ চলায় জ্ঞান বিতরণের পাশাপাশি দেশের ক্রান্তিকালে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব ছিল এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রতিষ্ঠার পর থেকে গৌরব, ঐতিহ্য আর সমৃদ্ধির এই ইতিহাসে আপ্লুত শিক্ষার্থীরা। আর দেশের সীমানার গণ্ডি পেরিয়ে সম্মান আর মর্যাদায় ঢাকা বিশ্ববিদ্যালয় ফিরে পাক তার স্বরূপ, এমনটাই প্রত্যাশা শিক্ষাবিদদের। 1921 থেকে 2017, 97তে পা। প্রায় শতবর্ষী বিশ্ববিদ্যালয় প্রথম রক্ত মেখেছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি। এরপর 1962, 66, 69 আর সবশেষ 71-এর মহান মুক্তিযুদ্ধ, যে বিশ্ববিদ্যালয়ের চেতনা উপহার দিয়েছিল একটি স্বাধীন দেশের পতাকা, একটি স্বদেশ ভূমি আর মহান স্বাধীনতার স্থপতি। সে চেতনার জোরেই বাঙালি জাতির জীবনে একখণ্ড আবেগের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বাঁক জানে হাজারো স্বপ্ন, দীর্ঘশ্বাস আর সম্ভাবনার গল্প। আছে আক্ষেপও, তবু পাওয়া আর না পাওয়ার সমীকরণের বাইরে সামনে এগিয়ে যাবার প্রত্যয় শিক্ষার্থীদের। ফার্স্ট টাইমে ভর্তি না হতে পারার কারণে আমি কোথাও পড়ি নাই। সবার সাথে কিভাবে একসাথে চলতে হয়, একসাথে থাকতে হয়, এই যে শিক্ষাটা, এটা আমার মনে হয় হল লাইফ থেকেই শেখা সম্ভব। ক্যাম্পাসে, হেঁটে, ক্লাসে, বাইরে, বারান্দায়, আড্ডায় সবকিছুতেই আমাদের জন্য শিক্ষণীয় এবং শিক্ষাটাকে কাজে লাগানোর একটা ক্ষেত্র তৈরি করছে। সবকিছু মিলিয়ে আমার মনে হয় এই জায়গাগুলোতে ইমপ্রুভমেন্টের অনেক সুযোগ আছে। সময়ের সাথে চিরসবুজে ক্যাম্পাস উন্নয়নের তকমায় ঢাকা পড়ছে ইট বালি পাথরের আদতে। তবে কৃত্রিমে জৌলুস বাড়ার সঙ্গে শিক্ষার মান বেড়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে শুধুই হতাশা। বিশ্ববিদ্যালয় যারা পরিচালনা করেন, শীর্ষ নির্বাহী যারা 3 জন, সব রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পান। যোগ্যতা, অভিজ্ঞতা প্রেক্ষাপটে তাদের মূল্যায়ন করা হয় না কোনো সময়। এত সীমাবদ্ধতার পরও জ্ঞান, প্রজ্ঞা আর সম্প্রীতির সমন্বয়ে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠুক প্রতিটি শিক্ষার্থী, এমনটাই চাওয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। র্যাঙ্কিং এর কথা যেটি বলা হয়, এটি একটি বাণিজ্যিক কার্যক্রম। ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক সময় এই বাণিজ্যিক কার্যক্রমে অংশগ্রহণ করে না। সেই কারণে যে অবস্থানে থাকার কথা সেই অবস্থানে অনেক সময় আমরা দেখি না। অল্প খরচে কত মানসম্পন্ন গ্র্যাজুয়েট তৈরি করা যায়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার ধারণা র্যাঙ্কিংয়ে 1 নম্বরে থাকবে।
এভাবেই রঙিন আলোক ছটায় রাতের আবহে হাজারো বছর গৌরব আর অর্জনে জ্বলজ্বল করুক প্রিয় বিশ্ববিদ্যালয়, এমনটাই প্রত্যাশা সবার। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। নিউ ইয়র্কে হাসপাতালে বন্দুকধারীর গুলি, এক চিকিৎসক সহ হামলাকারীও নিহত, আহত অন্তত 6 জন। প্রায় 150 বছরের পুরনো সিলেট নগরীর কোনো রাস্তাই পরিকল্পিতভাবে গড়ে ওঠেনি। নগরীর অধিকাংশ সড়ক অপ্রশস্ত হওয়ায় জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিসের গাড়ি চলাচল করতে পারে না ঠিকমতো, যদিও পাল্লা দিয়ে বাড়ছে উঁচু ভবনের সংখ্যা। অবশ্য আসার কথা হলো নগরীর রিকাবারি বাজার থেকে সুবিদ বাজার সড়কের দুপাশ ভেঙে 2 লেন করছে সিটি কর্পোরেশন। আব্দুল আহাদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন দিগেন সিং। নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজার ও জিন্দাবাজার সড়ক, দুটি গাড়ি পাশাপাশি চলাচল করাও মুশকিল। অথচ এই এলাকায় রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, ডিসি, এসপি অফিস, আদালত, ব্যাংক, বিশ্ববিদ্যালয় সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। আর রাস্তার পাশে সারি সারি উঁচু ভবন। প্রয়োজনের তুলনায় রাস্তা অপ্রশস্ত হওয়ায় প্রায় লেগে থাকে যানজট। এতে দুর্ভোগের শেষ নেই নগরবাসীর। রাস্তাঘাট হয় নাই, যার কারণে সমস্যাটা সৃষ্টি। শহরের যে আকাঙ্ক্ষা যেভাবে বাড়ছে, এই তুলনায় রাস্তাগুলা বড় চলাফেরার সমস্যা, আপনার এই যে রাস্তাঘাট ছোট, গাড়ি ঘোড়া যানজট হয়। ফুটপাতটা খোলা রাখুন, তার কাস্টমারও দোকানদারও পাইবা, আর আমরা জনগণ যারা আছি রাস্তাঘাট আরতাম চাই, তারাও আরতাম পারবো। ফায়ার সার্ভিস জানায়, কোথাও আগুন লাগলে রাস্তার কারণে বড় গাড়ির পরিবর্তে ছোট গাড়ি পাঠাতে হয়। এতে নানা সমস্যায় পড়তে হয়। ওইসব এলাকায় যদি আমরা টার্নটেবল লেডার, বড় লেডার সংযুক্ত গাড়ি ব্যবহার করতে পারি, তাহলে কাজটা সুবিধা হয়। সিলেটের রাস্তা প্রশস্ত করার দাবি দীর্ঘদিনের, কিন্তু কোনো জনপ্রতিনিধি এদিকে নজর দেননি। অবশ্য পুলিশ লাইন সহ কয়েকটি সরকারি বেসরকারি স্থাপনা ভেঙে বর্তমানে চলছে রিকাবি বাজার টু সুবিদ বাজার সড়ক প্রশস্তকরণের কাজ। মেয়র জানালেন, নগরবাসীর সাথে থাকলে ভবিষ্যতে বাকি সড়কগুলো প্রশস্ত করা হবে। মেট্রোপলিটন পুলিশের পুলিশ লাইন, জেলা পুলিশ লাইন, এগুলা বাংলাদেশ বেতার, এই সব ইম্পর্টেন্ট এখানে অবস্থান করতেছে অভিযোগ। সেই ক্ষেত্রেও আমাদের এই রাস্তা এবং পিছনে সামনের দিকে গেলে আমরা সাগরদিঘা ডিজিএফআইয়ের অফিস, এই নিয়ে এন্টায়ার এই সাইডটা আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে প্রশস্ত করে নিয়ে যাওয়ার জন্য। 1878 সালে প্রতিষ্ঠিত সিলেট পৌরসভা 2002 সালে সিটি কর্পোরেশনে উন্নীত হয়। নগরীর মোট সড়কের দৈর্ঘ্য 568 কিলোমিটার। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। ঝিনাইদহের 120টি গ্রামে এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো, তাই ডিজিটাল বাংলাদেশের সুবিধা থেকে অনেকটাই বঞ্চিত হচ্ছেন এসব গ্রামের শত শত মানুষ। তবে পল্লী বিদ্যুতের কর্মকর্তা বলছেন, 2018 সালের মধ্যে জেলার প্রতিটি গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সোহাগের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ডিজিটাল বাংলাদেশ গড়তে বর্তমান সরকার দেশের প্রত্যেকটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার অঙ্গীকার করলেও ঝিনাইদহের 120টি গ্রামে এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো। প্রচণ্ড গরমে তাই পাখার বাতাসেই শীতল হবার চেষ্টা এসব এলাকার মানুষের। নেই টেলিভিশন ও কেবল নেটওয়ার্ক, মোবাইল ব্যবহার করতে হলে চার্জ দিতে ছুটতে হয় 2 কিলোমিটার দূরের পার্শ্ববর্তী গ্রামে। এ অবস্থায় তথ্য প্রযুক্তির এই যুগে দিন দিন পিছিয়ে পড়ছেন এসব গ্রামের মানুষ। রাত্রে গরম লাগে, পড়তে পারি না, আন্দাজ থাকে। জমিতে সেচ দিতে হলে ঘন্টায় কোনে বিদ্যুৎ থাকলে 6-7 টাকা খরচ হইত। আমার এখন 7 কাঠা জমি সেচ দিতে 3 থেকে 400 টাকা খরচ আছে তেল কিনে। কোনো দুর্ঘটনা ঘটলে আমরা আজকে জানতে পারি না। কি কারণে? কারণ আমরা এই জায়গায় কারেন্ট নাই, ডিশ লাইন দেখতে পারি না। পার্শ্ববর্তী গ্রামের কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রসূতি মায়ের প্রসবের ব্যবস্থা থাকলেও বিদ্যুৎবিহীন গ্রামগুলোতে এ সেবা পাচ্ছেন না স্থানীয়রা। রোগীরা আসে অনেক দূর থেকে, আমরা সেইভাবে সেবা দিতে পারি না। বিদ্যুতের অভাবে ডিজিটাল শিক্ষাদান থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। প্রচন্ড গরমে ক্লাস করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে অনেকেই। গরমের কারণে আমরা দুপুরে ক্লাস করতে পারি না। ল্যাপটপ এবং যে প্রজেক্টর ইউজ করে যে আধুনিক কন্টেন্টের মাধ্যমে যে শিক্ষাদান ব্যবস্থাটা আমরা সেগুলো দিতে পারছি না বাচ্চাদের। তবে 2018 সালের ডিসেম্বরের মধ্যে পুরো জেলাকে বিদ্যুতের আওতায় নিয়ে আসার কথা জানালেন পল্লী বিদ্যুতের কর্মকর্তা। 2017 সালে মোট 3টি উপজেলার শতভাগ বিদ্যুতায়ন হবে। ঝিনাইদহ জেলার যে অবশিষ্ট গ্রাম আছে
যে সমস্ত বাড়ি আছে সবগুলোই ডিসেম্বর 18 মধ্যে বিদ্যুতায়ন করা সম্ভব হবে। জেলা প্রশাসনের দেয়া তথ্য মতে জেলায় গ্রাম রয়েছে 1138টি। এর মধ্যে এ পর্যন্ত বিদ্যুতায়ন করা হয়েছে 1015টি গ্রামে। সময় সংবাদ, ঝিনাইদহ। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে 3 বিঘা জুড়ে রয়েছে ঐতিহ্যবাহী একটি সূর্যপুরী আম গাছ। প্রতিদিন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন দেখতে। গাছের মালিক ও স্থানীয়রা স্থানটিকে একটি পর্যটন স্পট করার দাবি জানিয়েছেন। গাছটি সংরক্ষণের পাশাপাশি স্থানটিকে ঘিরে পর্যটন স্পট করার পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক। জিয়াউর রহমান বকুলের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে বালিয়াডাঙ্গি উপজেলার হরিণমারি গ্রাম। একটি আম গাছ গ্রামটির পরিচয়কে আরো সমৃদ্ধ করেছে। সূর্যপুরী জাতের এই আম গাছটি 3 বিঘা জমি জুড়ে ছড়িয়ে দিয়েছে তার ডালপালা। প্রতিদিনই গাছটির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন নানা বয়সী মানুষ। মোবাইলের মাধ্যমে দেখেছি যে এই ঠাকুরগাঁও জেলার মধ্যে একটা ঐতিহাসিক আম গাছ আছে। এই জন্য আমার পরিবার সহকারে আসছি দেখার জন্য। এত বড় আম গাছ কখনো দেখতে পাইনি, আজকে দেখে অনেক আনন্দ লাগতেছে। দেখার মতো গাছ আর কি, আর ফলও হয় খুব সুন্দর এবং মিষ্টি জাতীয় ফল। গাছটিকে ঘিরে পর্যটন স্পট গড়ে তোলার দাবি স্থানীয়দের, আর এটির রক্ষণাবেক্ষণে সরকারি সহায়তা চাইলেন মালিক। আমাদের বালিয়াডাঙ্গির ঐতিহ্য এই আম গাছটা মানে ফ্রন্টে আসছে, সবার নজরে আসছে, এটা আমাদের একটা গর্বের বিষয়। এটি যদি সঠিক ব্যবস্থাপনা নেওয়া যায়, এটি ভালো একটা উদ্যোগ নেওয়া যায় এটি সংরক্ষণের এবং এটা পরিবেশ, তাহলে আমার মনে হয় যে এটি একটি এলাকায় একটা ভালো পিকনিক স্পট হিসেবে এটা হতে পারে। এখানে যদি একটা ছোটখাটো পিকনিক স্পট করতে পারি, কিন্তু টাকা পয়সার জন্য জোটাইতে পারতেছি না। যদি সরকার সহযোগিতা দিত কিছু, তাহলে আমরা এটা একটু সৌন্দর্য করতাম। অবশ্য জেলা প্রশাসক গাছটি সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন। বালিয়াডাঙ্গিতে আমাদের যে সূর্যপুরী আম গাছটা আছে, এটাও কিন্তু মানে সংরক্ষণের একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এখানেও একটা পর্যটন কেন্দ্র একে কেন্দ্র করে গড়ে ওঠার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। প্রায় 200 বছরের পুরনো এই আম গাছটিতে 18টি মূল শাখা ও শতাধিক প্রশাখা রয়েছে। সময় সংবাদ, ঠাকুরগাঁও। টাঙ্গাইলের পৌরসভায় কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাবে লাইসেন্সবিহীন ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজি অটোরিকশা বেড়ে যাওয়ায় যানজট ভয়াবহ রূপ নিয়েছে। এতে চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছে নগরবাসী। এদিকে যানজটকে প্রধান সমস্যা উল্লেখ করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস জেলা প্রশাসকের। টাঙ্গাইল প্রতিনিধি কাদির তালুকদারের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের পৌর এলাকায় দিন দিন বাড়ছে ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজি অটোরিকশা। নগরবাসীর অভিযোগ, এর বেশিরভাগেরই লাইসেন্স না থাকলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। এদিকে যানবাহনের অতিরিক্ত চাপ, অদক্ষ চালক ও আইন না মেনে গাড়ি চালানোয় প্রায় সৃষ্টি হচ্ছে যানজট। এতে নির্দিষ্ট সময়ে স্কুল, কলেজ, অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠানে পৌঁছাতে না পেরে চরম দুর্ভোগ পোহাচ্ছে নগরবাসী। টাঙ্গাইল শহরে হাজার হাজার অটোরিকশা এবং সিএনজি চলে, এর কোনো রেজিস্ট্রেশন নেই, এর কোনো পরিসংখ্যান নেই, কারো কোনো অনুমোদনও লাগে না। এটা কোনো নিয়ম নীতি শৃঙ্খলা বা যে লটা আইনটা সে জানে না বিধায়ী যেখান থেকে সেখান থেকে গাড়িটা ঢুকিয়ে দেয়। অদক্ষ চালক, রিক্সার ড্রাইভার মানে যত যেখানে সেখানে গাড়ি রাখে, মানে হাঁটায় যায় না। যানজটের কারণে দীর্ঘ সময় এক জায়গায় আটকে থাকতে হচ্ছে লাইসেন্সধারী অটোরিকশা চালকদের। তাদের দাবি, লাইসেন্সবিহীনদের ব্যাপারে ব্যবস্থা না নেওয়ায় ক্ষতির মুখে পড়ছেন তারা। গাড়ি চালাইতে পারতেছি না, আমাদের সংসার চালা খুব কষ্ট হয়ে গেছে। দেখেন অনেক গাড়ির লাইসেন্স নাই, আমাদের লাইসেন্স আছে, কিন্তু যারা লাইসেন্স নাই সেটাই যে জাম বাজায়। দিনে এখন 400-500 টাকা কামাই হয়, এখন তার বেশি কামাই করা যায় না। তবে যানজটের কথা স্বীকার করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এই যানজট নিরসনের জন্য আমরা চেষ্টা করতেছি। আসলে এই বিষয়টি যদি পৌরসভা একটু আন্তরিক হয়, তাহলে আমার মনে হয় অটোরিকশার যে নির্যাতন থেকে আমার টাঙ্গাইলবাসী পরিত্রাণ পেতে পারে। টাঙ্গাইল পৌরসভায় প্রায় 4.5 লাখ মানুষের বসবাস। সময় সংবাদ, টাঙ্গাইল। দেশের বাইরের খবর। নিউ ইয়র্কের একটি হাসপাতালে বন্দুকধারী গুলিতে এক চিকিৎসক নিহত হয়েছেন। মারা গেছেন হামলাকারীও। আহত হয়েছেন অন্তত 6 জন। আহতদের মধ্যে বেশ কয়েকজন অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয় সময় শুক্রবার রাতে ব্রোনক্স লেবানন হাসপাতালে এলোপাতাড়ি গুলি ছোড়ে ওই ব্যক্তি। নিউ ইয়র্ক পুলিশের প্রধান মুখপাত্র জানান, হামলাকারীর নাম হেনরি বেলোর। তিনি হাসপাতালটির মেডিসিন বিভাগের সাবেক চিকিৎসক ছিলেন। ইতিমধ্যে তার ছবি গণমাধ্যমগুলোতে প্রকাশ করা হয়েছে। ঘটনাস্থলে হামলাকারীর লাশ পাওয়া যাওয়ায় ধারণা করা হচ্ছে হামলা চালানোর পর সে নিজেও আত্মহত্যা করেন। এ ঘটনায় চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হামলার কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। পুলিশ হাসপাতালটি ঘিরে রেখেছে।
অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের ঝামেলা আরও বেড়েই চলেছে। শুক্রবার দুপক্ষের চুক্তি নবায়নের নির্ধারিত শেষ দিন থাকলেও তা না হওয়ায় অনিশ্চয়তার মুখে পড়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের আসন্ন সিরিজগুলো। সেই অনিশ্চয়তার তালিকায় রয়েছে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের বিষয়টিও। শেষ বিচারের দিন। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে দেশটির চুক্তি নবায়নের শেষ দিন ছিল 30 জুন, যা ইতোমধ্যে অতিবাহিত হয়ে গেছে, কিন্তু সেই চুক্তি আলোর মুখ দেখেনি। এ কারণেই অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলোতে দিনটি স্থান পেয়েছে ওই ডুমস ডে হিসেবে। বেতন ভাতা ও কিছু বাণিজ্যিক চুক্তি নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের সঙ্গে দেশটির ক্রিকেটারদের দ্বন্দ্ব গেল কয়েক মাস ধরেই চলে আসছে। 30 জুন পর্যন্ত বর্তমান চুক্তির মেয়াদ থাকায় ঠিক 1 জুলাই থেকে পুরাতন ক্রিকেটাররা অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের অধীনে থাকা আর খেলোয়াড় হিসেবে থাকবেন না। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সংগঠন এসি এর ক্ষমতা খর্বের বিষয়ে বেশ উদ্যোগী দেশটির ক্রিকেট বোর্ড। এর আগে গেল 26 জুন অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সংগঠন ওই এসিএ ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডকে ঝামেলা নিরসনের জন্য আলটিমেটাম দিয়েছিল। ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্যতম ক্ষমতাবান এই কর্মকর্তা এর আগেও বেশ কবার ক্রিকেটারদের কোনো রকম শর্ত ছাড়াই ওই চুক্তি করার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু দুপক্ষই শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্তে কোনো ছাড় না দেয় জটিলতা যেন আরো ঘনীভূত হয়। আর সে কারণেই চুক্তি না হওয়ায় দেশটির ঘরোয়া ক্রিকেট খেলা প্রায় 250 ক্রিকেটার হয়ে পড়েছেন বেকার। এটা অবশ্যই একটি দাপ্তরিক প্রক্রিয়া। খেলোয়াড়রা এখনো বুঝতে চাইছে না যে তারা ভুল করছে। একটা সিদ্ধান্তে তো যেতেই হবে। দ্রুতই আমরা ব্যবস্থা নেব। সবার আগে দেশ ও জাতি সেটা সবাইকে বুঝতে হবে। সামনের দিনগুলোতে অস্ট্রেলিয়ান ক্রিকেটে কি হবে সেটি সময়ই বলে দেবে। খুব শীঘ্রই দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া এ দল। এরপর উসমান খাজার নেতৃত্বে সেই দলটি যাবে ভারত সফরে। এ দলের পাশাপাশি জাতীয় দলের সামনেও ছিল ব্যস্ত সূচি। বাংলাদেশ সফরের জন্য 10 আগস্ট থেকে তাদের ক্যাম্প শুরু করার কথা। আরো দূরের কথা বলতে গেলে আগামী নভেম্বরে রয়েছে অ্যাশেজও। কিন্তু ক্রিকেটার ও বোর্ডের পরস্পরের সঙ্গে চুক্তি নিয়ে দ্বন্দ্বে ভোগায় সব বিষয়গুলোই ঝুলে পড়েছে অনিশ্চয়তার দোলাচলে। বাংলাদেশ সফরে এর আগে অস্ট্রেলিয়া আসতে চায়নি নিরাপত্তার অজুহাতে। যদিও অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে গেলেও তাদের প্রতিবেদন ছিল ইতিবাচক। তাই ক্রিকেট বিশ্বের আগ্রহের কেন্দ্রবিন্দুটা এবার অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরকে ঘিরে যে আলাদাভাবে রয়েছে সেটি কিন্তু বিশ্বের সব গণমাধ্যমেই আলোচিত বিষয়বস্তু। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জঙ্গি আস্তানার সন্দেহে কুষ্টিয়ার ভেড়ামারায় একটি বাড়িতে চলছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান। অস্ত্র, বোমা ও সুইসাইডাল ভেস্ট সহ 3 নারী আটক। গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলার এক বছরের শ্রদ্ধা। সব ধরনের নাশকতার সক্ষমতা এখন জঙ্গিদের নেই, দাবি পুলিশের। 10 মাসেও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করতে পারেনি ডিএমপি। হয়রানির শিকার হলে দ্রুত প্রতিকারের আশ্বাস। তথ্যের নিরাপত্তা নিয়ে দ্বিধায় সাধারণ মানুষ। নদীর তলদেশে মাটির গঠনগত বৈচিত্র্যের কারণে পদ্মা সেতুর পিলারের দৈর্ঘ্য নিয়ে জটিলতা। সমস্যার সমাধান হয়েছে, দাবি প্রকল্প পরিচালকের। দ্রুতই শুরু হবে পাইলিংয়ের কাজ। এবং 97 বছরে পা রাখল ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে উন্নয়নের তকমা লাগলেও শিক্ষার মান নিয়ে প্রশ্ন। সীমাবদ্ধতার পরও এগিয়ে যাওয়ার প্রত্যয়। এই ছিল সকালের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।